আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা ইলফিজ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 2 মাসের মধ্যে ঢাকার অবৈধ যান চিহ্নিত করে বন্ধের নির্দেশ সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের। সরকার হস্তক্ষেপ না করলে বেগম জিয়ার জামিন হবে বললেন রিজভী। সেলিমা রহমান ও টুকুকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনয়ন। বস্ত্র খাতে মেশিনারি যন্ত্রাংশ কাঁচামালের ওপর বাজেটে 5% অগ্রিম কর কর্তনের প্রস্তাব প্রত্যাহারের দাবি বিটিএম-এর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2 মাসের মধ্যে ঢাকার অবৈধ যান চিহ্নিত করে সেগুলো বন্ধের ব্যবস্থা করতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যালয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের বৈঠকে এই নির্দেশ দেন তিনি। রাজধানীর যানজট নিরসন এবং অবৈধ যান চিহ্নিত করতে ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকনকে প্রধান করে একটি কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী 2 মাসের মধ্যে অবৈধ যানবাহন, রিকশা, সিএনজি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। অবৈধ পার্কিং বন্ধের পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখারও নির্দেশ দেন তিনি। ট্রাফিক সিগন্যালগুলো অটোমেশনে নিতে ডিএমপিকে তাগিদ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, শুধু কাগজে নয়, এসবের বাস্তবায়ন করতে হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাইদ খোকন সহ পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা যোগ দেন। দলের 2 ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি। রুহুল কবির রিজভী বলেন, সরকার যদি খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে কোনো হস্তক্ষেপ না করে তাহলে খালেদা জিয়ার জামিন হবে এবং তিনি মুক্ত পাবেন। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্থায়ী কমিটির 2 নতুন সদস্যের নাম ঘোষণা করেন। তিনি অভিযোগ করেন, পঞ্চম ও শেষ ধাপের উপজেলা নির্বাচনেও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। ক্ষমতাসীন দলের ক্যাডাররা ন্যাক্কারজনক ভূমিকা পালন করছে। জনগণ ভোট দিতে পারেনি। মঙ্গলবার উচ্চ আদালত কথিত মানহানির অভিযোগে করা বানোয়ার 2 মামলায় বেগম খালেদা জিয়াকে 6 মাসের জামিন দিয়েছে। বিলম্ব না করে সামনে আরও 2টি মামলায় খালেদা জিয়ার জামিন নিশ্চিত হলে উচ্চ আদালতের ওপর মানুষের আস্থা আরও বাড়বে বলে মনে করেন রুহুল কবির রিজভী। জনগণ আশা করে বেগম জিয়া জামিন নিয়ে সরকার বাধা দেবে না এবং কোনো কারসাজি করবে না। 16 দফা দাবিতে আন্দোলনরত বুয়েটের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে। সকাল থেকে বুয়েটের প্রবেশ মুখে জড়ো হয় শিক্ষার্থীরা। 16 দফা দাবি নিয়ে স্লোগান দিতে থাকেন তারা। তরুণ নির্মাণ, বিতর্কিত প্রক্রিয়া, ছাত্র কল্যাণ পরিচালক নিয়োগ বাতিল করা ও ক্যাম্পাসে নির্বিচারে গাছ কাটা বন্ধ সহ 16 দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছেন তারা। আন্দোলনে 5ম দিনে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দিলেও সে সময় বুয়েটের ভিসি উপস্থিত ছিলেন না। শিক্ষার্থীরা বলেছেন, তাদের যৌক্তিক আন্দোলনকে এখনও প্রশাসন গুরুত্ব দিচ্ছে না। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দাবিতেও অনড় শিক্ষার্থীরা। বস্ত্র খাতের মেশিনারি যন্ত্রাংশ কাঁচামালের ওপর বাজেটে 5% অগ্রিম কর কর্তনের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। দুপুরে রাজধানীর একটি হোটেলে বাজেট বিষয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির সভাপতি মোহাম্মদ আলিয়া খোকন। বিটিএমএ সভাপতি জানান, এবারে বাজেট উন্নয়নমুখী। শিল্প খাতে বিনিয়োগ উৎসাহিত করতে মেশিনারিজের ওপর 1% প্রণোদনা বহাল থাকলেও নতুন করে 5% অগ্রিম কর বসানোর ফলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। এ পরিস্থিতিতে বস্ত্র খাতের উন্নয়নে সুতার ওপর 5% ভ্যাট তুলে নিতে প্রয়োজনীয় আইন সংশোধন এবং রপ্তানি মূল্যের ওপর উৎস কর কর্তনের হার 0.25% নির্ধারণের দাবি জানান তিনি। রাজস্ব বাড়াতে গিয়ে দেশের বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান বিটিএমএ সভাপতি। শিল্পের যত রকমের ডাইস, কেমিক্যাল সহ যত রকমের পণ্য শিল্পের ম্যানুফ্যাকচারিং জানা হয় তার উপর থেকে এটি উনি উত্তোলন করে নেবেন, এই বিষয়ে উনি আমাদেরকে গতকাল কথা দিয়েছেন। আমরা অপেক্ষায় আছি। আমরা মনে করি যে শিল্পের সকল কাঁচামাল যত ডাইস, কেমিক্যাল সহ সকল কিছুর উপর থেকে যেন নতুন যে কর এটি যেন এটাকে উদ্যোগ করা হয়। প্রস্তাবিত বাজেটে ওষুধ শিল্পের উন্নয়নে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেছেন এই শিল্পের উদ্যোক্তারা। ক্যান্সার প্রতিরোধক ওষুধের কাঁচামাল আমদানির শুল্ক প্রত্যাহারের প্রস্তাব ইতিবাচক বললেও স্টার্চ ও ডেক্সট্রোজ জাতীয় গ্লুকোজ বোর্ডের 20% শুল্ক বৃদ্ধির দাম উস্কে দিতে পারে বলে মনে করছেন
ওষুধ উৎপাদনকারীরা। এই অবস্থায় শুল্ক বৃদ্ধির সুযোগে কেউ যাতে অযৌক্তিকভাবে ওষুধের দাম বাড়াতে না পারে সেজন্য নজরদারি বৃদ্ধি এবং ওষুধ শিল্পে নীতি সহায়তার পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারি তালিকাভুক্ত ছোট বড় প্রায় ৩৫০ কারখানায় তৈরি হচ্ছে হাজারো রকম ঔষধ। দেশের চাহিদার প্রায় ৯৮% পূরণ করে ১৫০-র বেশি দেশে যাচ্ছে বাংলাদেশের ওষুধ। এসব ঔষধ ও স্যালাইন তৈরির অন্যতম উপাদান ডেক্সট্রোজ ও স্টার্চ জাতীয় পণ্য বেশিরভাগ সময় বিদেশ থেকে আমদানি হলেও এখন তা দেশেই তৈরি হচ্ছে। এই যুক্তিতে দেশীয় শিল্প সুরক্ষায় এবারের বাজেটে গ্লুকোজ জাতীয় পণ্যের শুল্ক ২০% বাড়ানো হয়েছে। এর ফলে ওষুধের দাম বাড়বে বলছেন এ খাতের উদ্যোক্তারা। বলা আছে ক্লিয়ারলি বিপি ইউএসপি মানে ব্রিটিশ ফার্মাকোপিয়া অথবা ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া এবং ব্লক লিস্টের মাধ্যমে যেটা আনা হয় তার মানে ডেফিনেটলি এটা 100% ওষুধ। এখন ডেক্সট্রোজে যদি 20% বসে তাহলে তো এটা একটা বিরাট ইম্প্যাক্ট। ডেফিনেটলি আমাদের বিশেষ করে ইন্ট্রাভেনাস ফ্লুইড স্যালাইন এগুলোর উপর তো বিরাট ইম্প্যাক্ট, দাম অনেক বাড়াতে হবে। তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন বেশিরভাগ স্টার্চ এখন দেশেই উৎপাদন হয়। ডেক্সট্রোজের যে সামান্য ট্যাক্স বৃদ্ধি এত কম পরিমাণে লাগে যে এটা মানে তেমন কোনো এফেক্ট হওয়ার কথা না। যে ওষুধের এক্সিপিয়েন্টস এবং অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টগুলোকে দাম বাড়ানোর বা ট্যাক্স বাড়ানোর দরকারটা কি? ব্যবসায়ীদেরকে সুযোগ দেওয়ার কি দরকার? শুধু মানে উস্কে দেওয়ার মতো আর কি দরকার নাই তো। এখানে কয় টাকাই বা আসবে? ওষুধ শিল্পের রপ্তানি উৎসাহিত করতে বাজেটে উল্লেখযোগ্য পদক্ষেপ না থাকায় কিছুটা হতাশ উদ্যোক্তারা। এবারের বাজেটে আমরা তেমন কিছু পাইনি, কোনো কিছুই অ্যাডিশনাল কিছু দেখি নাই। 20% ইনসেন্টিভ আছে এপিআই এক্সপোর্ট, র মেটেরিয়াল এক্সপোর্টের উপরে, এটা আগের থেকেই ছিল। বিভিন্ন দেশের উদাহরণগুলো যদি আমরা দেখি, ওখানে ক্যাশ ইনসেন্টিভ এবং কাইন্ড ইনসেন্টিভ দু রকমের ইনসেন্টিভ এই রপ্তানির ক্ষেত্রে তারা দিয়ে থাকে। আমরা কিন্তু তেমন কোনো ইনসেন্টিভ দেই না। ক্যান্সার প্রতিরোধক ঔষধ তৈরির ৪৩ ধরনের কাঁচামালের মধ্যে আগে ৩২টিতে শুল্ক থাকলেও এখন তা প্রত্যাহার করা হয়েছে। এর ফলে জটিল রোগের ঔষধ যেন আরও কিছুটা কম দামে পাওয়া যায় তা নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। বাংলাদেশে আবার ট্যাক্স কমালে কিন্তু বাজারে কমে না। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। মহাপরিচালকের পদত্যাগের দাবিতে আজও কর্মবিরতি পালন করছেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীরা। এ কারণে প্রতিষ্ঠানে অচলাবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম। নিয়োগে অনিয়ম, দুর্নীতি, পদোন্নতিতে স্বজনপ্রীতি সহ সব ক্ষেত্রে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম আফজালের পদত্যাগের দাবি করেছেন কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর আশপাশে বিভিন্ন জেলার ইসলামিক ফাউন্ডেশনের অফিস থেকে মূল কার্যালয়ে চলা অবস্থান কর্মসূচিতে যোগ দেন অনেকেই। মহাপরিচালক পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। পটুয়াখালীর কলাপাড়া পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত হয় চীনা নাগরিকের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় জাং ইয়াংফাং নামে একজন মারা গেছে। সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্য ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত ২ বাংলাদেশি শ্রমিক চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে মঙ্গলবার বিকেল ৪টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় সাবেন্দ্র দাস নামে এক বাঙালি শ্রমিকের মৃত্যু হয়। রাত ১টায় এ নিয়ে বাঙালি ও চীনা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সড়ক দুর্ঘটনায় সিলেটের লালাবাজারে একজন নিহত, ৫ জন আহত হয়েছে। সকাল 10:30টায় লালাবাজার কুশিয়ারা সিএনজি পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে সিলেটগামী শ্যামলী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়। এ সময় গুরুতর আহত হয় অটোরিকশার ৪ যাত্রী এবং চালক। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নিহত ব্যক্তি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাবরু মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর সেতু দিয়ে সব ধরনের ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধের নির্দেশনা দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। মঙ্গলবার সন্ধ্যায় সরাইল উপজেলার শাহবাজপুরে ক্ষতিগ্রস্ত সেতুর স্প্যানের ফুটপাত সহ রেলিং ভেঙে পড়ে। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কায় এই সেতু দিয়ে সব ধরনের ভারী ও মাঝারি যান চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বিকল্প পথে যানবাহন চলাচল করছে। মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে
যানজট সৃষ্টি হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যানবাহনগুলোকে বিকল্প সড়ক হিসেবে ব্রাহ্মণবাড়িয়া, সরাই, নাসিরনগর ও লাখাই হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়ক ব্যবহার করার জন্য বলা হয়েছে। সেতুটি মেরামত করতে 10 থেকে 12 দিন সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আকস্মিক তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাটের চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেকের বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন রাস্তার উপর। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে ভুগছেন প্লাবিত এলাকার মানুষ। উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বেড়ে গেছে তিস্তা নদীর পানি। এতে প্লাবিত হয়েছে লালমনিরহাটের তিস্তার নিম্নাঞ্চল। মঙ্গলবার রাত থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। বুধবার সকাল থেকে হাতিবান্ধায় দোয়ানি এলাকায় তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। তবে লালমনিরহাট সদরের তিস্তা রেল সেতু পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। চকির ওপরে উঠেছি, রান্না বান্নারও সমস্যার সৃষ্টি করেছে। গরু ছাগল আমরা রাস্তার উপরে তুলেছি, বাড়ি ঘর ছেড়ে আমরা রাস্তায় উঠেছি। রান্না করতে পারি না, আমরা খাইতেও পারি না, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধাতে আছি। তিস্তার বুকে বিপুল পরিমাণে পলি জমে তা মূল ভূখণ্ডের সমান হয়। উজানের পানি নদী তীরবর্তী এলাকাগুলোতে ঢোকার কারণে বন্যা দেখা দেয় বলে জানায় স্থানীয়রা। গতকাল রাত থেকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় 8 নং মহিষখোঁচা ইউনিয়নের 3, 4, 5, 6, 7, 8, 9 এই সমস্ত ওয়ার্ড পানিতে প্লাবন হয়ে গেছে এবং আমাদের ঘর দরজার মধ্যে পানি। আকস্মিক বন্যার কারণে দুর্ভোগে পড়েছেন আক্রান্ত এলাকার মানুষজন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে 8ম শ্রেণী পর্যন্ত উন্নীত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। দুর্গম এলাকায় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কার্যক্রম চালু হলেও শিক্ষক ও অবকাঠামো সংকট এবং সর্বোপরি শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় সরকারের বিশেষ এই উদ্যোগ মুখ থুবড়ে পড়েছে। সেই সাথে বিদ্যালয়গুলোতে অধ্যয়নরত 5000 শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় অভিভাবকরা। সারা দেশের সাথে একযোগে 2013 সাল থেকে খাগড়াছড়ির 7 উপজেলায় 14টি প্রাথমিক বিদ্যালয় 8ম শ্রেণীতে উন্নীত করা হয়। দুর্গম এলাকার শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিদ্যালয়গুলো নির্বাচন করা হলেও অবকাঠামোগত সুবিধা ও প্রয়োজনীয় শিক্ষক না থাকায় শুরু থেকে ব্যাহত হচ্ছে এর কার্যক্রম। এখানে যদি অনেক শিক্ষক থাকতো এবং শ্রেণী শাখা থাকতো তখন আমরা ভালো করে বুঝতে পারতাম। ছাত্রছাত্রীর সংখ্যা বেশি কিন্তু বেঞ্চ নেই, বেঞ্চের সংখ্যা কম। আমাদের স্কুলে স্যার কম থাকার কারণে আমাদের বিজ্ঞান, ইংরেজি, গণিত এগুলো অসুবিধা হয়। বিদ্যালয়গুলোতে নতুন পদ সৃষ্টি না হওয়া পর্যন্ত প্রতিবছর 2 জন করে শিক্ষক অস্থায়ী সংযুক্তির নিয়ম থাকলেও জেলা পরিষদের হস্তক্ষেপে তা কার্যকরে ব্যর্থ জেলা শিক্ষা অফিস। এছাড়া 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত পাঠদানের জন্য শিক্ষকদের কোনো প্রশিক্ষণ নেই। আমাদের বিদ্যালয়ে 16 জন শিক্ষক প্রয়োজন, তন্মধ্যে আমরা বর্তমানে আছি মাত্র 5 জন শিক্ষক, যার কারণে শিক্ষকদের এই 5 জন শিক্ষক দিয়ে পুরো স্কুল কন্ট্রোল করা অনেক কষ্ট। এদেরকে এই এখনই প্রাইমারি স্কুলের 1-2 ক্লাসগুলো, আবার এইদিকে 6ষ্ঠ, 7ম, 8ম শ্রেণীর ক্লাসগুলো, মানে পরপর এই সবগুলো ক্লাস মেনটেন করতে গিয়ে আমরা মোটামুটি নাজেহাল অবস্থা। নানা সংকটের কথা স্বীকার করে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিলেন জেলা শিক্ষা কর্মকর্তা। মন্ত্রণালয় থেকে একটা চিঠি আসছে যে এরকম যেগুলি ঝুঁকিপূর্ণ ভবন বা জরুরি যেগুলো ক্লাসরুম প্রয়োজন সেগুলির তালিকা পাঠানোর জন্য সেগুলি আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো। হয়তো সে 8ম শ্রেণীর স্কুলগুলোকে অগ্রাধিকার দিয়ে শ্রেণীকক্ষ নির্মাণের কাজ শুরু করবে। নিম্ন মাধ্যমিক শ্রেণীতে উন্নীত বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে নিতে সংশ্লিষ্টরা আরও উদ্যোগী হবেন, এই প্রত্যাশা শিক্ষক ও অভিভাবকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। 2 মাসের মধ্যে ঢাকার অবৈধ যান চিহ্নিত করে বন্ধের নির্দেশ সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। সরকার হস্তক্ষেপ না করলে বেগম জিয়ার জামিন হবে বললেন রিজভী। সেলিমা রহমান ও টুরকুকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনয়ন। বস্ত্র খাতের মেশিনারি যন্ত্রাংশ কাঁচামালের ওপর বাজেটে 5% অগ্রিম কর কর্তনের প্রস্তাব প্রত্যাহারের দাবি বিটিএম-এর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।